নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি শুভাঙ্গী। শুরু করছি স্টেডিয়াম বুলেটিন। আর স্টেডিয়াম বুলেটিন মানেই কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল, কো পাওয়ার্ড বাই জেআইএস ইউনিভার্সিটি ট্রান্সফর্মিং এডুকেশন। তবে স্টেডিয়াম বুলেটিনে আমার সঙ্গে রয়েছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়দা, অনেক স্বাগত আজকে স্টেডিয়াম বুলেটিনে। ধন্যবাদ। প্রথমেই যে বিষয়টা, কেকেআর তো হেরেই গেল এই মরশুমে, তাহলে এবার কেকেআর এর ড্রেসিং রুমে কি আলোচনা হচ্ছে? এই হারের পিছনে কি কোনো পর্যালোচনা চলছে? পর্যালোচনা চলছে কিনা সেটা এখন বলা খুব মুশকিল। নিশ্চয়ই পর্যালোচনা তো করতেই হবে, কারণ কলকাতা নাইট রাইডার্স এর আগের মরশুমে তুমি দেখো অষ্টম স্থানে, এই মরশুমে সপ্তম স্থানে শেষ করেছে। আর এখন এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলি যে কলকাতা নাইট রাইডার্সের ড্রেসিং রুমে কিন্তু পজিটিভ ভাইবই চলেছে। মানে গতকাল রাতের কথা যদি বলি, সেখানে ভেঙ্কি মাইসোর আসলেন, সেই তার যে চওড়া হাসি সেটা আমরা দেখলাম, এবং তিনি বললেন অন বিহাফ অফ শাহরুখ খান, জুহি চাওলা, তিনি বললেন যে আমরা সত্যি ভীষণ প্রাউড ফিল করছি, ভীষণ গর্বিত যে তোমরা এইভাবে ফাইট ব্যাক করেছো, এবং কলকাতা নাইট রাইডার্স একটা বার্তা দিয়েছে। এবার বিষয় হচ্ছে যে সব ঠিক আছে, কিন্তু আলটিমেটলি প্লে অফে তো পৌঁছতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। এটা তো ব্যর্থতা। মোটিভেট করার জন্য সব ঠিক আছে, মোটিভেট করার জন্য পজিটিভ বার্তা দিয়েছেন শাহরুখ খান, ভেঙ্কি মাইসোরকে দিয়ে সব ঠিক আছে, কিন্তু বিষয় হচ্ছে যে এখানে ছেড়ে দিলে বোধ হয় ভুল হবে। কারণ যখন পরপর দুটো সিজনে একটা চ্যাম্পিয়ন টিম, তুমি দেখো 2024-এ কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়, সেখান থেকে কীভাবে সমাপতন 26 কেন, তার আগেও মানে 25-এও কিছু করতে পারেনি। মানে একটা চ্যাম্পিয়ন টিমের কোর টিম যদি তুমি ভেঙে দাও, তাহলে এর পরিণতি কি হতে পারে সেটার উদাহরণটা কিন্তু কলকাতা নাইট রাইডার্স। আর বার্তা ওটাই ড্রেসিং রুমে, যে তোমরা যে ফাইট ব্যাকটা দিয়েছো, যেভাবে তোমরা প্রথম 6টা ম্যাচে জিততে পারো নি, তারপরে যে দুর্দান্ত কামব্যাক করেছো, সেটার জন্য আমরা গর্বিত, আমরাও গর্বিত, সবাই গর্বিত। কিন্তু দিনের শেষে কি হলো? প্লে অফে তো যেতে পারলো না কলকাতা নাইট রাইডার্স। আমাদের নির্ভর করতে হচ্ছিল অন্যান্য টিমের উপর। রাজস্থানকে হারতে হবে, পাঞ্জাবকে হারতে হবে, তারপরে কলকাতা নাইট রাইডার্স যদি জেতে তাহলে 77 রানে যেন জেতে, 12 ওভারের মধ্যে রান চেস করতে হবে। এত শর্ত কেন? একটা চ্যাম্পিয়ন টিম মানে নিজের গতিতে, খেলার দাপট, সেই দাপটে প্লে অফে কোয়ালিফাই করতে পারবে না। তো আমার কথা হচ্ছে ওটাই, যে প্রাউড অবশ্যই। আমরা কেকেআরের ফাইট ব্যাক নিয়ে অনেক ভালো ভালো কথাও বলেছি স্টেডিয়াম রুটিনে বারবার, এবং যেগুলো ভুল হয় কেকেআরের তরফে সেগুলোও বলি। মানে আমাদের সাংবাদিকতার মূল বিষয়টা হচ্ছে অবজেক্টিভিটি। আমরা যেটা দেখি সেটাই বলি। আমাদের মানে যেদিন আমরা দেখবো যে ভালো কিছু হচ্ছে কলকাতা নাইট রাইডার্সে, সেদিন আমরা ভালো পজিটিভ কথাও বলেছি। যেদিন দেখছি যে না, এই ডিসিশনটা ঠিকঠাক হচ্ছে না এবং এর জন্য মানে পুরো জিনিসটা ঘেটে যাচ্ছে, তখন কিন্তু সেটা মানে তুলে ধরেছি। খারাপ কি ভালো সেটা আপনারা ডিসাইড করবেন। তাই ওটাই বলার যে কলকাতা নাইট রাইডার্স এই যে দুটো মরশুম, 2024-এর চেন্নাইয়ের ওই রাতটা আমার মনে রয়েছে, কারণ সেটা আমি কভার করেছিলাম ফাইনালটা, কলকাতা ভার্সেস হায়দ্রাবাদ। ওই রাতের পর মানে এই যে 2025 এবং 2026 যেভাবে পারফর্ম করেছে, অবশ্যই পোস্টমর্টম করতে হবে। ব্যর্থতা মানুষকে শেখায়, আমি এখনও বিশ্বাস করি। আর এটার মানে এই পর্যালোচনার উপর ভিত্তি করে আশা করব যে আগামীতে কলকাতা নাইট রাইডার্স মানে আগামী মরশুমে কেকেআর আরও বেটার পারফর্ম করবে, অ্যাটলিস্ট প্লে অফে কোয়ালিফাই করবে, এটুকু আশা করতেই পারি। একদমই তাই। সেক্ষেত্রে হেরে যাওয়ার পর অজিঙ্ক রাহানে তিনি কি বলছেন? অজিঙ্ক রাহানের মানে কথাও কিন্তু সেই একই রকম, একই সুরে তাল মিলিয়েছেন অজিঙ্ক রাহানে নিয়ে আমরা এর আগেও অনেক কথা বলেছি। মানে অজিঙ্ক রাহানের মানে এই টিমে তিনি আদৌ জায়গা হয় কিনা তার অজিঙ্ক রাহানের, সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। অজিঙ্ক রাহানে গতকাল রাতে হেরে যাওয়ার পর প্রেস কনফারেন্স করতে আসেন, এবং তিনিও ওই একই কথা কিন্তু বলছেন যে আমি গর্বিত এরকম একটা টিম পেয়ে। সেখানে আমাদের টিম যে পারফরমেন্সটা দিয়েছে, আমরা সত্যি মানে খুব গর্বিত, কারণ প্রথম 6টা ম্যাচে একটাও জয় পায়নি কলকাতা নাইট রাইডার্স, তারপরে দুর্দান্ত পারফর্ম করছে। মানে ওই একই জায়গায় কথাগুলো কিন্তু যাচ্ছে, মানে যেটা আমরা ভেঙ্কি মাইসোরের মুখ থেকে শুনেছি সেটাই কিন্তু অজিঙ্ক রাহানের কাছ থেকেও আমরা সেটাই শুনলাম। আর অজিঙ্ক রাহানের কথা এইটাই বলবো যে অজিঙ্ক রাহানের
এই সময় দাঁড়িয়ে তিনি খুব ভালো ব্যাটার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তার ক্যাপ্টেন্সিতে ভারত গাব্বায় অস্ট্রেলিয়াকে হারিয়েছে, মানে একদম। সেই অস্ট্রেলিয়াকে গাব্বায় হারানো এটা কত বড় ব্যাপার। এবং সেই সিরিজটা তুমি যদি দেখো, অস্ট্রেলিয়ার মাটিতে হারানো, তো সব ঠিক আছে, কিন্তু এই মুহূর্তে তার প্রশংসা আমরা করেছি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কোথাও মনে হয় এই টি-20 ক্রিকেটে অজিঙ্ক রাহানে আর চলছে না। এবং অজিঙ্ক রাহানেকেও সেটা মানতে হবে, 135 স্ট্রাইক রেট এই সময় দাঁড়িয়ে আর চলবে না। ঠিক আছে, এটা একদম বলে দেওয়া ভালো। আর তার ওই যে সেই সময়ে প্রথম 6 ওভারে যে ব্যাটিংটা করেন, তখন বেশিরভাগ সময় তিনি আউটও হয়ে যান, এবং আউট হওয়ার ফলে কি হচ্ছে, চাপটা আরও সাংঘাতিকভাবে ঘনীভূত হচ্ছে, এবং বাকি ক্রিকেটাররা যে ফ্রি ফ্লোতে ব্যাটিং করবে সেই জায়গা থেকে কিন্তু সরে আসছে। আর যার জন্য এই দায়টা, মানে কেউ না বললেও সবাই জানে যে এই যে প্রথমেই উইকেটটা পতন হচ্ছে, কেউ না কেউ আউট হচ্ছে, অজিঙ্ক রাহানে ওই দায়িত্বটা নিতে পারছেন না। গতকালের ম্যাচের কথা আমি পার্টিকুলারলি বলছি না। একদম এই জায়গাতে আসবো, কিন্তু সময় এখন একটা বিরতির, ফিরছি বিরতির পর এই আলোচনাতেই। ফিরে এলাম বিরতির পর। ইতিমধ্যে আমরা দেখেছি যে গতকাল কেকেআর এর যে হার এবং তার জোরে প্লে অফে পৌঁছলো না এই মরশুমে কেকেআর, তারা কিন্তু সরে গেল আইপিএল এর ম্যাচ থেকে। সেক্ষেত্রে অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে একাধিক আলোচনা হচ্ছিল এবং জানাচ্ছিলেন জয়দা, যত তুমি যেমনটা বলছিলে যে অজিঙ্ক রাহানের ফর্ম নিয়ে এবং টি-20তে যে অজিঙ্ক রাহানের ফর্ম আর কার্যকর নয়, সেই বিষয়টি কিন্তু অনেক বেশি স্পষ্ট হয়ে যাচ্ছে এই আইপিএল এর খেলার দ্বারা। একদমই তাই। অজিঙ্ক রাহানে তুমি, মানে আমার কথা শুধু নয়, তুমি স্ট্যাট নিয়ে বসো এবং তুমি স্ট্যাটে দেখো যে অন্যান্য টিমের ওপেনারদের স্ট্রাইক রেট, তাদের পারফরমেন্স, এবং একই সঙ্গে তার পাশে অজিঙ্ক রাহানের পারফরমেন্সটা রাখো, উত্তর সামনে আপনা আপনি চলে আসবে। তাই ওটাই বলা যে অজিঙ্ক রাহানে, আমি গতকালও বলছিলাম যে হয়তো তার শেষ ম্যাচটি অ্যাজ কেকেআর ক্যাপ্টেন খেলে ফেললেন, কারণ এরপর আমার মনে হয় না কলকাতা নাইট রাইডার্স ম্যানেজমেন্টও তাকে কন্টিনিউ করবে অ্যাজ ক্যাপ্টেন। এবং আমি তাকে ভরসা করতে পারবে, কারণ সেটাই, তিনি প্লে অফেই নিয়ে যেতে পারলেন না দলকে। প্লে অফে দুবার চান্স পেয়েছেন, এবং সেক্ষেত্রে তিনি পারেননি। আমি কোথাও গিয়ে মনে করি যে গৌতম গম্ভীর না এই কলকাতা নাইট রাইডার্স টিমটার হৃৎপিণ্ড ছিল। ওই হৃৎপিণ্ডটা বেরিয়ে যাওয়ার পর কলকাতা নাইট রাইডার্স একেবারেই পারফরমেন্স কিন্তু সেভাবে দেখাতে পারেনি। ওই মানে অ্যাটিটিউডটা অনেকটা ম্যাটার করে। গৌতম গম্ভীরের যে অ্যাটিটিউডটা ছিল সেই ব্যাপারটাই নেই, মানে অপোনেন্টেও সমীহ করে চলবে, সেই মানে ওই ব্যাপারটা নেই এখানে। অত্যন্ত ভদ্র মানুষ অজিঙ্ক রাহানে, বেশি কথা বলেন না, এবং তার ব্যাটেও রান নেই। এই অ্যাটিটিউড নিয়ে এখনকার এত কম্পিটিটিভ ক্রিকেটে বোধহয় চলে না। তাই কোথাও আমার মনে হয়েছে যে গৌতম গম্ভীর একজন থাকলেই বাকি সবার কাজটা হয়ে যেত। ওই একটা মানুষের অভাব কিন্তু সাংঘাতিকভাবে অনুভূত হয়েছে 2024-এর পর থেকে। একদমই তাই। সেক্ষেত্রে আমরা দেখলাম যে এবারের আইপিএল ম্যাচ থেকে কেকেআর এর তো সমাপতন ঘটেই গিয়েছে এবং আর কোনো রকম কোনো আশা নেই। অন্তত কলকাতার যারা আমরা একেবারে কলকাতা নাইট রাইডার্সের ফ্যান, পরের মরশুমের জন্য অপেক্ষা করতে হবে। সেক্ষেত্রে পরের মরশুমের জন্য তুমি কি বলবে যে কোন বিষয়গুলির কেকেআর এর অনেক বেশি নজরে আনা দরকার, এবং কিছু বিষয়তে যে বদলগুলো, সেই বদল ঠিক কোন জায়গাতে আনা দরকার? দেখো, কিছু ক্রিকেটারকে আমার মনে হয় মানে ভাবা উচিত, কিছু ক্রিকেটারকে নিয়ে। তার মধ্যে অজিঙ্ক রাহানেও রয়েছেন, রমনদীপ সিং রয়েছেন। আমি এখনও জানি না রমনদীপ সিং কী করেছেন এই কলকাতা নাইট রাইডার্সের হয়ে, মানে উল্লেখযোগ্য কি বিশাল পারফরমেন্স আছে রমনদীপ সিংয়ের, সেটা নিয়ে ভাবা উচিত। আরও মানে যেসব ক্রিকেটাররা মানে লোকাল বয়, যারা মানে লোকাল ইন্ডিয়ান ক্রিকেটার, তাদেরকে তুমি খেলাচ্ছ না, তুমি তাদেরকে বয়ে নিয়ে বেড়াচ্ছ। উমরান মালিক, মানে ভাবতে অবাক লাগে, এই উমরান মালিক হাইকোর্ট এন্ড বা ক্লাব হাউস এন্ড থেকে আগুন গতিতে ছুটবে, বোলিং করবে, উইকেট তছনছ করে দেবে, এটা কিন্তু আমাদের কল্পনা ছিল। একটা ম্যাচ পেল না উমরান মালিক। রাচিন রবীন্দ্রাকে তোমরা নিলে, কিন্তু রাচিন রবীন্দ্রাকে একটা ম্যাচ খেলালে না কেন? মানে কারণটা কি? এমন তো নয় যে কলকাতা নাইট রাইডার্স প্রথম থেকে সব কটা ম্যাচ জিতে যাচ্ছে, যে উইনিং কম্বিনেশন আমরা ভাঙবো না, আমরা স্টিক হয়ে থাকবো। তাহলে রাচিন রবীন্দ্রা কেন সুযোগ পেলেন না? রাচিন রবীন্দ্রার মতো ক্রিকেটার, যিনি অলরাউন্ডার, মানে এবং তিনি ব্যাট হাতেও কি করতে পারেন আমরা জানি। সময় যখন রাচিন রবীন্দ্রকে নেওয়া হয়েছিল তখন সকলেই কিন্তু অনেক বেশি আশাবাদী ছিল, তাহলে হয়তো এবারে নতুন কিছু কেকেআর উপহার দিতে চলেছে অবশ্যই। এবং রাচিন রবীন্দ্রার একটা ম্যাচ না খেলে নিউজিল্যান্ডে চলে যাওয়াটা, এটা হাস্যকর ছাড়া আর কিছু না, এটা টোটাল রিডিকুলাস। এবং ওটাই বলবো যে
রচিন রবীন্দ্রকে তোমরা খেলাবে না, তোমরা উমরান মালিককে খেলাবে না, এবং যারা ইন্ডিয়ান ক্রিকেটার রয়েছে সার্থক রঞ্জন, এই যে দাহিয়াকে খেলিয়েছে, দাহিয়ার আমি বলছি না যে পারফরমেন্স কিছু আহামরি রয়েছে, তবে দাহিয়াকে খেলানো হয়েছে কারণ আঙ্গরিশ রঘুবংশী যেহেতু চোটগ্রস্ত হয়েছেন এবং তিনি রুল আউট হয়ে গিয়েছেন। তবে ওটাই বলা যে তোমরা যাদেরকে নিচ্ছ তাদের উপর বিশ্বাসটা রাখো। সার্থক রঞ্জন প্লেয়ারটা যথেষ্ট ভালো প্লেয়ার এবং তিনি প্র্যাকটিস ম্যাচে ভালো খেলেছেন, তাকেও তোমরা ইউজ করলে না। তবে এবার ভাবার সময় হয়েছে যে কীভাবে টিমটা সেট করবে, এটা কিন্তু ভাবতে হবে, কারণ মেগা অকশন মাথায় রাখতে হবে 2027-এর আগে কিন্তু টিমে খুব বেশি অদল বদল হবে না। তবে আমার ডাউট রয়েছে অজিঙ্ক রাহানে ক্যাপ্টেন থাকবেন না, রিঙ্কু সিং ক্যাপ্টেন হতে পারেন, ক্যামেরন গ্রিনকেও করলে করা যেতে পারে। তবে সুনীল নারিন কি কোনোভাবে অধিনায়ক হতে পারেন? সুনীল নারিন অবশ্যই ভালো চয়েস হতো, তবে আমি যতটুকু জানি কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে মানে আমার যা খবর তাতে সুনীল নারিন নাকি নিজেই হতে চান না। আসলে তিনি যে জোনে খেলছেন বা যেভাবে তিনি পারফর্ম করছেন, এই 2012 সাল থেকে তিনি যে পারফরমেন্সটা দিচ্ছেন, এবছর তিনি কেকেআরের সব থেকে মানে বেস্ট প্লেয়ার। তাই সেখান থেকে যাতে কোনোভাবে ডিস্টারবেন্স না হয়, কারণ ক্যাপ্টেন্সি তোমাকে নিলে বাকি আরও 5টা জিনিস মাথায় রাখতে হবে, কি টিম কম্বিনেশন খেলাবো, কাকে কখন রাখবো, সেই প্রেশারটা বোধহয় ক্যাপ্টেন্সির প্রেশারটা অনেক বেশি। অবশ্যই তুমি দেখো না, তুমি এর আগেও সচিনের ক্যাপ্টেন্সি দেখবে, সচিনের ক্যাপ্টেন্সির সময় সচিনের ব্যাটিং কিছুটা হলেও কিন্তু এফেক্টেড হয়েছে, সেটা যাতে না হয় সেই জন্য হয়তো সুনীল নারিন নিজেকে খেলার দিকে অনেক বেশি কনসেন্ট্রেট করতে এবং এটা রেসপেক্ট করা উচিত সুনীল নারিনকে। আর ওটাই বলবো যে সুনীল নারিন ক্যাপ্টেন্সি নিতে চাইছেন না এবং চাননি, যার জন্য তাকে ক্যাপ্টেন করা হবে না। রিঙ্কু সিংই হয়তো ক্যাপ্টেন হবেন এবং অজিঙ্ক রাহানে শেষ ম্যাচটি অ্যাটলিস্ট অ্যাজ কেকেআর ক্যাপ্টেন তিনি খেলে ফেলেছেন, আর তিনি সাফল্য সেভাবে কিন্তু দিতে পারেননি। আমি তারপরেও বলবো তিনি ইন্ডিয়ান টেস্ট ক্যাপ্টেন হিসেবে যথেষ্ট সাফল্য দিয়েছেন, যথেষ্ট সাফল্য মানে ওই সিরিজটার কথা পার্টিকুলারলি বলবো অস্ট্রেলিয়ার মাটিতে, এবং তারপরেও বলবো যে তিনি ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইন্ডিয়ান টেস্ট ব্যাটার্স। কিন্তু এই সময়ে দাঁড়িয়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে কম্পিটিটিভ T20 IPL-এর মতো মঞ্চে অজিঙ্ক রাহানে কিন্তু সেভাবে দাগ কাটতে পারেননি, এবং আগামী মরশুমেও তুমি রাহানেকে কিন্তু অ্যাজ ক্যাপ্টেন সম্ভবত দেখবে না। একদম তাই, সেই বিষয়টা তো আর কিছু মাস পরেই রয়েছে নিলাম 2027-এর IPL-এর, সেখানেই স্পষ্ট হয়ে যাবে। এবং পাশাপাশি আরও একটি বিষয়, আগামীকাল থেকে শুরু হচ্ছে IPL-এর প্লে অফ, এবং সেখানে প্রথম মুখোমুখি হতে চলেছে RCB এবং গুজরাট টাইটান্স। যদি তুল্যমূল্য বিচারে আমি ধরি, তুমি কোন দলকে সেখানে এগিয়ে রাখবে, কাদের শক্ত ঘাঁটি? দুটো টিমই খুব স্পেশাল, এবং যেখানে খেলাটা হচ্ছে সেই ধর্মশালা একদম নৈসর্গিক চিত্রে এই স্টেডিয়াম ধর্মশালা, সেখানে বিরাট কোহলি এবং আজকে শুভমান গিলের মধ্যে খুনসুটিও দেখা যায়। তবে কে এগিয়ে এটা বলা খুব মুশকিল। IPL প্লে অফ মাথায় রাখতে হবে, যে কোনো টিম বাজি মারতে পারে। এবং যদি আমি ব্যাঙ্গালোরের কথা বলি, ব্যাঙ্গালোরে বিরাট কোহলি কিন্তু মানে পৃথিবী ধ্বংস হয়ে যাক, যা খুশি হয়ে যাক, এই মানুষটি কিন্তু ফর্মে রয়েছেন। বিরাট কোহলি মানে বুঝিয়ে দিচ্ছেন বয়সটা শুধুমাত্র সংখ্যা। বিরাট কোহলি কেন টেস্ট ক্রিকেট খেলছেন না, আবারও অনুরোধ স্টেডিয়াম বুলেটিনের মাধ্যমে যে প্লিজ আপনি ফিরে আসুন টেস্ট ক্রিকেটে। সবাই অপেক্ষা করছে। বিরাট কোহলি মানে এরকম ফিটনেস রয়েছে, আমি তাও মানছি রোহিত শর্মার তার একটা ইস্যু রয়েছে, ফিটনেস ইস্যু রয়েছে, কিন্তু বিরাট কোহলি তো একদম ফিট, তিনি কেন টেস্ট ক্রিকেট খেলবেন না? আর আমি IPL-এর কথা বলি, IPL-এ বিরাট কোহলি দুর্ধর্ষ ফর্মে রয়েছে। বিরাট কোহলির সঙ্গে বাকি অন্যান্য ক্রিকেটার আমি কথা বলবো, দেবদত্ত পাডিক্কাল ভালো ফর্মে রয়েছেন, রজত পাতিদারও কিন্তু খুব ইউজফুল ক্রিকেটার। আমার মনে পড়ে বেশ কিছু বছর আগে ইডেন গার্ডেন্সে প্লে অফে একটা 100 রান ছিল এই রজত পাতিদারের, এবং টিম ডেভিড রয়েছেন। তো ব্যাটিং লাইন আপ শক্তিশালী। এবার বোলিংয়ে তুমি যদি বলো, সেক্ষেত্রে আমি একজনের নাম বলবো, তাকেও মানে আমি চাইছি যে যদি ইন্ডিয়ান টিমে নেওয়া যায়, তবে তিনি না করে দিয়েছেন ভুবনেশ্বর কুমার। ভুবনেশ্বর কুমার একদম মানে যে সুইংটা তিনি দিচ্ছেন, সেই ভুবনেশ্বর কুমারের সুইংয়ের সামনে গুজরাট ব্যাটারদের টিকে থাকতে হবে। এবার গুজরাটের কথা যদি তুমি বলো, গুজরাটও কিন্তু যথেষ্ট শক্তিশালী টিম, এবং সেখানে শুভমান গিল রয়েছেন, সেখানে সাই সুদর্শন। এই যে মানে পজিটিভ দিক তুমি যদি দেখো এই গুজরাটের, তাহলে কিন্তু এই ওপেনিং স্লটটা একদিকে সাই সুদর্শন এবং শুভমান গিল, শুরুটা যদি ভালো হয়, কথায় রয়েছে মর্নিং শোজ দ্য ডে, যদি শুরুটা ভালো হয় তাহলে তোমার শেষটাও কিন্তু ভালোই হবে। আর সেটাই বলার যে
এই গুজরাট টিমের ওপেনিং স্লট যথেষ্ট স্ট্রং এবং মিডল অর্ডার ব্যাটাররাও কন্ট্রিবিউট করতে জানেন। জস বাটলার আমরা ভুলে যাইনি এবং বোলিংয়ের দিক থেকেও আমরা যদি বলি তাহলে রশিদ খান, তিনি হয়তো ফর্মে নেই কিন্তু কে বলতে পারে হয়তো প্লে অফে একটা দুর্ধর্ষ ফর্ম দেখা গেল। মোহাম্মদ সিরাজ রয়েছেন, খেলাটাই মানে ডিফারেন্ট বল গেম, মানে এটার ভলিউমটাই আলাদা। মানে তুমি এই কদিন যে গুজরাটকে দেখেছো বা ব্যাঙ্গালোরকে দেখেছো তার আরও বেটার ভার্সন তোমরা কিন্তু দেখবে এই প্লে অফে। তাই ওটাই বলার যে এই প্লে অফে কারা এগিয়ে আমরা কিচ্ছু বলবো না, শুধু ম্যাচটা উপভোগ করুন। কারণ যেই জিতুক আমি মনে করি ক্রিকেটের জয় হবে, যে বেটার ক্রিকেট খেলবে সেই টিম জিতবে। তবে একটা ভারী চমৎকার স্টেডিয়ামে ধর্মশালায় ম্যাচ পুরো মানে কালকে একদম সাংঘাতিক ম্যাচ দেখার অপেক্ষায় আমরা প্রত্যেকে অপেক্ষা করছি। একদমই তাই। আইপিএল এর নিয়ে তো অনেক আলোচনা হলো, কলকাতায় একটি ঘটনা ঘটেছে সেই আলোচনায় আসবো, কিন্তু সময় এখন একটা বিরতির পর ফিরে এলাম। বিরতির পর কলকাতার একটা ঘটনা আপনাদেরকে বলছিলাম জানাবো, কিন্তু সে বিষয়টি আসবো। তবে আইপিএল এর আরো একটি বিষয়, আরো একটি প্রশ্ন নিয়ে আমি জয়দার কাছে যাবো। জয়দা, আইপিএল 2026 কেকেআর এর ঝুলিতে প্রাপ্তি কি? প্রাপ্তি বলতে আমি একজনের কথাই বলবো, সেটা হচ্ছে সৌরভ দুবে। আমার মনে হচ্ছে বৈভব আরোরার থেকে ফার বেটার বোলার সৌরভ দুবে, এবং তার মধ্যে শুধুমাত্র যে ট্যালেন্ট রয়েছে তা নয়, ট্যালেন্টের সঙ্গে তিনি সেটাকে সুন্দরভাবে এক্সিকিউট করতে জানেন। আসলে মহান ক্রিকেটার তারাই হন যারা শুধুমাত্র ট্যালেন্টের বশবর্তী হয়ে থাকেন না, যারা ট্যালেন্টটাকে সঠিকভাবে প্রতিফলিত বা এক্সিকিউট করতে পারেন। এই সৌরভ দুবে কিন্তু সেরকম নাম। এখনও মানে টু আর্লি টু সে তিনি আগামীতে কী করবেন সেটা অবশ্যই সময় বলবে। আরও 2-3টে সিজন গেলে আমরা বুঝতে পারবো যে তিনি মানে আগামীতে কত দূর যেতে পারেন। তবে এবারে কিন্তু ইমপ্রেস করেছেন এই সৌরভ দুবে, এটা বলতেই হবে। এবং অনেক অপ্রাপ্তির মাঝে আমি গতকালও বলেছি প্রাপ্তি সৌরভ দুবে। আরেকজনের কথা বলতেই হবে আঙ্গুলিশ রঘুবংশী, তিনি এর আগেও প্রমাণ করেছেন নিজেকে। তবে এবার কলকাতা নাইট রাইডার্সের ব্যাটারদের মধ্যে সবথেকে সফল ব্যাটার, এবং তার মধ্যেও যে লড়াই করার এবং যেভাবে তিনি ইম্প্রোভাইজিং শট খেলেছেন, যে রিভার্স স্কুপ খেলেছেন, কখনো স্কুপ খেলেছেন, কখনো সুইপ খেলেছেন, কখনো শর্ট আর্ম জ্যাব খেলতে দেখা যায় এই আঙ্গুলিশ রঘুবংশীকে। তাই মানে সব শটের সমাহার তার মধ্যে রয়েছে, সেটাকে সঠিকভাবে অ্যালোকেট করতেও জানেন। আঙ্গুলিশ রঘুবংশী যদি আগামীতে ইন্ডিয়ান টিমের হয়ে না খেলেন তাহলে আমি অবাক হব। তাই ওটাই বলা যে এই আইপিএলে আঙ্গুলিশ রঘুবংশী ব্যাটিংয়ের দিক থেকে এবং বোলিংয়ের দিক থেকে অবশ্যই নতুন যে মুখটা চোখের সামনে আসছে সেটা হচ্ছে সৌরভ দুবে। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী নতুন করে কিছু বলছি না, তারা তো অলরেডি প্রুভেন, তারা দুর্ধর্ষ পারফর্মার। আমরা জানি সুনীল নারিনকে যত দেখি তত অবাক হই। তাই ওটাই বলা যে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যদি একটা নাম বাঁচতে হয়, কারণ আঙ্গুলিশ রঘুবংশীও গত মৌসুমে মানে বেশ কিছু দিন ধরেই, বেশ কিছু বছর ধরেই ভালো খেলছেন। সৌরভ দুবে এই মৌসুমে প্রাপ্তি বা আবিষ্কার এই কলকাতা নাইট রাইডার্সের। যদি সুযোগ দেওয়া হতো অন্যান্য ক্রিকেটারদের তাহলে তারাও হয়তো নিজেদের মেলে ধরতে পারতেন, কিন্তু কেকেআর ম্যানেজমেন্টকে আরেকটু সাহসী হতে হবে। আমি আরেকটা কথা বলে দিই, আজিঙ্ক রাহানেকে বলা হয়েছে এবার কি অবসর, একদম এই প্রশ্নটা কিন্তু করা হয়েছে আজিঙ্ক রাহানেকে। তিনি হেসে বলেন যে আপাতত কিছুদিনের বিশ্রাম, তারপরে মুম্বাই ক্রিকেট লিগ রয়েছে সেখানে আমি খেলবো, তারপরে সব ভাববো, যতদিন আমি এনজয় করব ততদিন ক্রিকেট খেলবো। একদম। আরও একটি বিষয়, হামারি ছোড়ি ছোড়ো সে কম নেই, এই বিষয়টি আমরা কিন্তু দেখেছি ওয়ার্ল্ড কাপে, মহিলা ওয়ার্ল্ড কাপে এবার ভারতের জয় জয়কার, এবং যেখানে পুরুষ ওয়ার্ল্ড কাপ তারা হেরে যায় সেই আবহেই একটুর জন্য, এবং সেই আবহেই মহিলা ওয়ার্ল্ড কাপ জিতে আমরা দেখেছি যে আমাদের দেশের মাটি গর্ব হয়েছে। এবং আজ হরমনপ্রীত কৌর তিনি পেলেন পদ্মশ্রী পুরস্কার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত ধরে। এই বিষয়টি যদি আলোকপাত করে। একদম মানে সেলুট হরমনপ্রীত কৌরকে। 2023-এর 19শে নভেম্বরটা আমি মনে করি যে সেই সময় ভারতীয় দল ওয়ার্ল্ড কাপটা হেরে যায়, 50 ওভারের ওয়ার্ল্ড কাপের কথা বলছি আহমেদাবাদে। এবং তারপর এই মহিলা দলের একটা দুর্ধর্ষ মানে লড়াই ওডিআই ওয়ার্ল্ড কাপে, এবং হরমনপ্রীত কৌর যে টিমের ক্যাপ্টেন, আসলে সেই জিত সমস্ত হারকে ভুলিয়ে দিয়েছিল। মানে মহিলা ক্রিকেট নিয়ে এর আগে বিশাল যে চর্চা হয়েছে তা কিন্তু নয়। মানে এই যে দিনটা, যেদিন ভারত জিতলো ওয়ার্ল্ড কাপটা, সেটা কিন্তু সব কিছু হিসেব সমীকরণ পাল্টে দিয়েছে। এবং হরমনপ্রীত কৌররা যে শেষ বেলায় প্রেজেন্টেশন সেরেমনিতে যে ভাংড়াটা নাচলেন ওটা সারা জীবন মনে থাকবে। আর ক্যাপ্টেন এরকমই হওয়া উচিত। ক্যাপ্টেন মানে তিনি এক্সাম্পল সেট করবেন,
তিনি নিজেও ভালো ব্যাটিং করেছেন এবং একই সঙ্গে পরবর্তীতে তিনি কীভাবে মানে চালিয়েছেন এই টিমটা পরিচালনা করেছেন সেটাও আমরা দেখেছি। তাই আজকে তিনি যে পুরস্কারটা পেলেন সেটা অবশ্যই তিনি ডিজার্ভ করেন। তাই হরমনপ্রীতকে আরও একবার স্যালুট স্টেডিয়াম বুলেটিনের তরফ থেকে, আমাদের তরফ থেকে। একদমই তাই। কলকাতার একটি খবরের দিকে নজর রাখবো বলেছিলাম। লেক টাউনে আমরা জানি যে লিওনেল মেসির হাত ধরে উন্মোচন হয়েছিল তার একটি মূর্তি যখন কলকাতায় গোট ট্যুরে আসেন লিওনেল মেসি, এবং সেই ট্যুর ঘিরে আমরা দেখেছি যে বহু অশান্তি এবং একাধিক ছবি, সেই বিষয়গুলি আর নতুন করে আলোকপাত করার হয়তো কোনো প্রয়োজন নেই এবং তা নিয়ে ইতিমধ্যে মামলাও চলছে। তবে এবার যে অভিযোগ আসছে, রাজ্যে পালাবদল হয়েছে, নতুন সরকার রাজ্যে ক্ষমতায় এসেছে, এবার যে অভিযোগ যে লেক টাউনে সেই মেসের মূর্তি নাকি হাওয়াতে দুলছে, এই অভিযোগ সামনে আসছে। এই অভিযোগ আসছে এবং আমি তো প্রথমে বিশ্বাস করিনি। তো তারপরে আমাদের ডিজিটাল হেড অর্পণ ঘোষ তিনি দেখালেন ওই ভিডিওটা। তো সত্যি মানে কি হচ্ছে কি আমি এটাই বুঝতে পারছি না। কলকাতার মেসি ঘিরে কিছু না কিছু একটা চলছে এবং মূর্তিটা বানানো হলো, এর আগেও তো মূর্তি বানানো হয়েছে, মারাদোনার মূর্তি রয়েছে, এই মূর্তিটা হঠাৎ করে দুলতে শুরু করলো। তো আর কিছু বলার নেই, সরকারের পুরোটাই বোধহয় এই মুহূর্তে দোদুল্যমান এবং সবটাই এবার এই যে দুলছে এটাও বেশ সিম্বলিক আমার মনে হচ্ছে। তাই ওটাই বলা যে এটার অবশ্যই সিদ্ধান্ত মানে কি মূর্তিটাকে বা স্ট্যাচুটাকে হয়তো তুলে ফেলা হবে না কি করা হবে সেটা পরবর্তীতে আমরা দেখতেই পাবো। তবে লিওনেল মেসি এই মুহূর্তে কি খবরটা পেয়েছেন আমার জানা নেই। তিনি ইন্টার মায়ামির হয়ে খেলছিলেন, গতকাল চোটের জন্য তিনি বেশিক্ষণ খেলতে পারেননি, 18 মিনিট মাঠে ছিলেন। আমি খালি ওটাই ভাবছি যে এই মূর্তির উন্মোচনটা তিনি রিমোট কন্ট্রোলে, তিনি কি জানেন যে তার এই রাজ্যে আসার পর রাজ্য জুড়ে একেবারে পালাবদলের ছবি এবং তার এই মূর্তি নিয়ে এবার শুরু হয়েছে জোর চর্চা। একদমই এই মূর্তির এই দোদুল্যমান মূর্তি স্ট্যাচুটা যে নড়ছে, এই ছবিটা বা ভিডিওটা কি তার কাছে গিয়েছে এটা আমার জানার খুব ইচ্ছে। তবে এটা কাঙ্ক্ষিত নয়, লিওনেল মেসির মূর্তি করা হয়েছে এবং যারা করেছেন তাদেরকে আমরা এত প্রশংসা করেছি, এর আগে অ্যাপ্রিসিয়েট করেছি, কিন্তু কি এমন হয়ে গেল যে মূর্তি কিছুদিন মানে তুমি দেখো ডিসেম্বর, এটা মে মাস চলছে, মানে এই 5-6 মাসের মধ্যে মূর্তি দুলছে, মানে এটা কিন্তু আর কিছু বলার নেই। আশা করব যে এর পরে যখন লিওনেল মেসি আসবেন তখন যে মূর্তিটা করা হবে সেটা দুলবে না অ্যাটলিস্ট। একদমই তাই। এরপর প্রশাসনিক সিদ্ধান্ত কি হয় সেটা তো সেদিকে আমাদের নজর থাকবে। তবে আজকের মতো স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত 3 শুভরাত্রি।